তো হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা হচ্ছে এএনএম জিএনএম কাউন্সিলিং নিয়ে 2026-এর। এই কাউন্সিলিং প্রসেসটা কিন্তু একটু লং এবং প্রতিটা স্টেপ তোমাদের ভালো করে বুঝতে হবে। তোমরা যারা প্রথম পরীক্ষা দিয়েছো তারা তো একদমই এই বিষয়টা জানো না, তারা এই ভিডিওর মাধ্যমে অনেকটা জানবে আশা করছি। আর পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখো, কারণ প্রতিটা স্টেপই হচ্ছে গুরুত্বপূর্ণ। একটু মিস করে গেলে কিন্তু অনেকটা প্রবলেম হবে। মানে কাউন্সিলিং প্রসেসের মধ্যে যে কোনো একটা স্টেপ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার ভালো নাম্বার, ভালো র্যাঙ্ক পেয়েও অনেক সময় সিলেকশন হয় না। তো তার জন্য বলছি পুরোপুরি প্রতিটা প্রসেস ভালো করে তোমরা করবে কাউন্সিলিংয়ে, যাতে তোমরা সিলেকশনটা এই ইয়ারেই পাও এবং এই কাউন্সিলিং করে তোমাদের র্যাঙ্ক যাদের ভালো আছে, নাম্বার যাদের ভালো আছে, তারা সকলেই যাতে এই এনএম জেএনএম এর মধ্যে যে কোনো একটা গভর্নমেন্ট সিট অবশ্যই পাও। আর প্রাইভেট কলেজগুলো নিয়েও আমি কিছুগুলো কথা বলবো। তো পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার যে চয়েস ফিলিংটা, মানে আমি যে চয়েস ফিলিংটা করেছিলাম যেটাতে, তো সেটা আমি কিন্তু দিয়ে দেবো কিছুক্ষণ পরে, স্ক্রিনে আমি দিয়ে দেবো, তো তোমরা সেটা দেখে নেবে। আর অবশ্যই কিছুগুলো কমন ভুল যেগুলো অনেকেই করে থাকে, কাউন্সিলিং প্রসেসটা ঠিকঠাক করে না জেনে, চয়েস ফিলিংটা ঠিকঠাক করে না করে অনেক কিছু ভুল করে থাকে, অনেক কাগজপত্র, ডকুমেন্টস, তো সবগুলোই আমি বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। দেখো, এতদিন তো তোমাদের মডেল অ্যান্সার কি বেরিয়ে গেছে, আর তোমরা অবশ্যই সকলেই আশা করছি চেক করে নিয়েছো তোমাদের নাম্বারটা, তোমরা বুঝেই গেছো যে কতটা তোমাদের আইডিয়া হয়ে গেছে যে কতটা নাম্বার তোমরা পাবে। আর এই মডেল অ্যান্সার কি যেটা বেরিয়েছে এটাই কিন্তু ফাইনাল নয়, আবার কিন্তু ফাইনাল অ্যান্সার কি বেরোবে। তো তার আগে এই যে কালকেই তোমাদের ওএমআর রেসপন্স বেরিয়ে গেছে, এই ওএমআর রেসপন্সটা যারা এখনও চেক করোনি তারা অবশ্যই WBJEE যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওখানে যে চেক করে নাও। এই ওএমআর রেসপন্সটা হচ্ছে তোমরা যে এক্সামটা দিয়েছো ওখানে, সেই যে ওএমআর সিটে তোমরা এক্সামটা দিয়েছো সেই ওএমআর সিটটাই তোমরা দেখতে পাবে এই ওএমআর রেসপন্স, মানে ওটা চেক করে নিও। আর তোমাদের ফাইনাল অ্যান্সার কিও বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যে, আর র্যাঙ্ক কার্ডও বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো এবার আমি বলি, র্যাঙ্ক কার্ড বেরোনোর পরে তোমাদের কাজটা কি। তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোনোর পরে কিন্তু নেক্সট স্টেপ হলো রেজিস্ট্রেশন। সেটা তোমাদের করতে হবে। যারা রেজিস্ট্রেশনটা করবে না, একবারই ভাবছো যে ডাইরেক্ট কাউন্সিলিংটা করবে, এটা হবে না। রেজিস্ট্রেশনটা মাস্ট করতেই হবে, নাহলে তুমি কাউন্সিলিংয়ে বসতে পারবে না। আর এই র্যাঙ্ক কার্ডে তোমাদের লেখা থাকবে যে তোমরা কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল নাকি এলিজিবল নও। তো বেশিরভাগ সকলেই এলিজিবলই থাকে, সবাই কাউন্সিলিং করাতে পারবে। এরকম নয় যে তুমি কম নাম্বার পেয়েছো বলে কাউন্সিলিং করাতে পারবে না। তো তুমি তো এলিজিবল হয়ে গেলে র্যাঙ্ক কার্ডটা দেখে যে তুমি কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল। এরপর ওই র্যাঙ্ক কার্ডে তোমাদের জিএমআর একটা র্যাঙ্ক থাকে আর একটা কাস্ট র্যাঙ্ক থাকে। তো রেজিস্ট্রেশনের সময় তোমাদের কি কি লাগবে এবার বলি। র্যাঙ্ক কার্ডটা নিয়ে যাবে, অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, আর হচ্ছে 500 টাকা লাগে। তো 500-র বেশিও লাগতে পারে, তো মিনিমাম 500 টাকায় ধরে রাখো লাগে রেজিস্ট্রেশনের সময়। আর এটা কিন্তু নন রিফান্ডেবল। এই টাকাটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করার পরে ওটা কিন্তু আর রিফান্ড হবে না। তো এটা তোমাদের করতেই হবে রেজিস্ট্রেশনটা, যদি তোমরা কাউন্সিলিংয়ে বসতে চাও। আর রেজিস্ট্রেশনের সময় কিছুগুলো জেরক্স তোমরা নিয়ে যেতে পারো, যেমন হচ্ছে ব্যাংকের পাসবুকের যে ফার্স্ট পেজটা আছে ওটা জেরক্স নিয়ে যাবে, আর এইচএসের যে মার্কশিটটা, আর হচ্ছে আধার কার্ডটা নিয়ে যাবে। এগুলো সব লাগবে তোমাদের রেজিস্ট্রেশনের সময়, আর সেরকম কিছু লাগে না। এরপরে তোমরা রেজিস্ট্রেশনটা তো করে নিলে, এরপর হচ্ছে তোমাদের সিট ম্যাট্রিক্স বেরোবে। প্রতি বছর সিট ম্যাট্রিক্স আলাদা আলাদা হয়, তো প্রতি বছরই বেরোয়। এই রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু সিট ম্যাট্রিক্সটা বেরিয়ে যায় যে কোন কোন কলেজ এইবারে এনএম জিএনএম এনএম রেখেছে কোন কলেজ, জিএনএম রেখেছে কোন কোন কলেজ, এগুলো এবং কতগুলো সিট আছে কোন কলেজে, সেগুলো সব দেখা যাবে সিট ম্যাট্রিক্সে। এরপর তোমাদের করতে হবে কি, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে চয়েস ফিলিং। চয়েস ফিলিংটা খুব মন দিয়ে ভালো করে ধীরে ধীরে ভালো করে করবে। কোনো তাড়াহুড়ার দরকার নেই, খুব ভালো করে ধীরে ধীরে অনেকটা টাইম নিয়ে করবে এই চয়েস ফিলিংটা। তোমাদের কিন্তু যখন তোমরা করছো, তো তোমরা চেষ্টা করবে চয়েস ফিলিংটা একেবারে যখন করবে তো ঠিকঠাক করার, যাতে আর পরে তোমাদেরকে চেঞ্জ না করতে হয়। তো এটা হচ্ছে চয়েস ফিলিংটা যখন তোমাদের ডেট দিয়ে দেওয়া হয়, ওই ডেটের মধ্যে চয়েস ফিলিংটা করতে হয়। ওই তোমাদের সাইবার ক্যাফে যে পরে করতে পারবে। তো চয়েস ফিলিং করা হয়ে গেলে এটা কিন্তু ফাইনাল নয়, আবার চয়েস লকিং ডেট দেয়। এই চয়েস ফিলিং ডেটটা যখন কমপ্লিট হয়ে যায় তারপরে চয়েস লকিং ডেট হয় একটা, সেই দিনই কিন্তু তোমাদের পুরোপুরি যে চয়েস ফিলিংটা তোমরা করলে কনফার্ম হয়ে গেলে যে এইটাই আমি একদম কনফার্ম, তখন ওটা তোমরা লকিং করে নিতে পারো। আর যদি লক করতে না চাও তাহলে চয়েস ফিলিংটা তোমরা আগে তো করেছো, সেটা অটোমেটিক লক হয়ে যাবে, আর তোমাদের লক করতে যাওয়ার দরকার নেই। আর যদি তোমাদের মনে হয় যে চয়েস ফিলিং যেগুলো করেছো সেটার মধ্যে কিছু চেঞ্জেস দরকার, তোমাদের মনে করো প্রথম যে কলেজটা দিয়েছো ওটা তোমরা চাও সেকেন্ডে দিতে, বা আরও অন্য কিছু যেমন চেঞ্জেস দরকার, তখন তোমরা সাইবার ক্যাফে যেয়ে পরে আবার চয়েস লকিংয়ের আগেটাতে চেঞ্জ করে তারপর চয়েস লকিং করে নিতে পারো। আর চয়েস লক করে যাওয়ার পরে আর চেঞ্জ হবে না। এই চয়েস ফিলিংটা খুবই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে তোমরা যারা চাও
এএনএম কলেজগুলো পেতে জেএনএমটা যাদের একদমই ইচ্ছা নেই, শুধুমাত্র যাদের এএনএমটা ইচ্ছা, তারা তো অবশ্যই সব এএনএমগুলো কলেজগুলো দিয়ে দিলে, সাজিয়ে দিলে জেএনএমগুলো আর দেবে না। আর যাদের মনে হচ্ছে এএনএম দরকার নেই, শুধুমাত্র জেএনএম, তারা শুধুমাত্র জেএনএম কলেজগুলো পরপর সাজালে। এরপর হচ্ছে যাদের মনে হচ্ছে যে আমি এএনএমটা হচ্ছে ফার্স্ট টার্গেট, আর এএনএম না পেলে জিএনএম পেলেও তোমরা যেতে পারো, কোনো সমস্যা নেই। তখন তোমরা কি করবে, এএনএমের কলেজগুলোকে পরপর সাজালে, 13টা যে কলেজ আছে এএনএমের ওয়েস্ট বেঙ্গলে সবগুলো সাজালে, তারপরে হচ্ছে জিএনএমের কলেজগুলো সাজালে। আর তাও যদি তোমাদের মনে হয় যে তোমাদের র্যাঙ্ক অনেক পেছনে আছে এবং তোমরা চাও যে প্রাইভেট কলেজেও পড়তে পারো, যদি তোমরা চান্স পাও এখান থেকে, তখন কি করবে, কিছু কিছু ভালো ভালো প্রাইভেট কলেজ আছে, ইএসআই হসপিটাল বা সেন্ট্রাল যে কলেজ হসপিটালগুলো আছে, সেগুলো তোমরা ওই এএনএম চয়েস ফিলিং করলে, তারপর জিএনএম লিস্টগুলো দিলে, লাস্টে ওই প্রাইভেট কলেজগুলো দিয়ে দিতে পারো। কিন্তু ওগুলো লাস্টেই দেবে, একদম প্রথমে দিয়ে দিও না, একদমই না। আরেকটা ব্যাপার হচ্ছে চয়েস ফিলিংয়ে, যে তোমরা চয়েস ফিলিংটা কেমন করে করবে। তো প্রথমত তোমাদের যদি মনে হয় যে তোমরা বাড়ির কাছাকাছি যে কলেজগুলো আছে সেগুলোতেই তোমরা শুধুমাত্র করতে চাও ট্রেনিংটা, নার্সিং ট্রেনিংটা, তাহলে তোমরা যদি ধরো এএনএম, তাহলে বাড়ির কাছাকাছি যেগুলো আছে ওগুলো প্রথমে দিলে, ওগুলো ফার্স্টে দিলে, তারপর ধীরে 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 লাস্টে একদম লাস্ট অবধি যখন যাবে তখন একদম দূরের কলেজগুলো দিলে। এইভাবে যারা চাও সামনের কলেজে যেতে, তারা এরকম করে সাজাবে, জিএনএমও এরকম করে সাজাবে সেম। এরপর হচ্ছে তোমরা যদি ভালো কলেজ পেতে চাও, এএনএমদের ব্যাপারটা হচ্ছে সব কলেজই মোটামুটি ভালো, কোনো এক্সট্রা কিছু ডিফারেন্ট নেই। তো আর জিএনএম যদি বলো, তাহলে কোনো কলেজ আছে খুবই ভালো, অনেক পুরনো, আর অনেক কিছু শিখবে। তো দাম একই, যে কলেজ থেকে তোমরা করো জিএনএম বা এএনএম, প্রতিটারই কিন্তু ভ্যালু তোমাদের সেম, কোনো আলাদা নেই। শুধু তোমরা যদি চাও আর একটু ভালো করে পড়াশোনা করতে জিএনএমদের ক্ষেত্রে, এরকম যদি কিছু ব্যাপার থাকে, তাহলে হচ্ছে জিএনএমরা যখন তোমরা চয়েস ফিলিংটা করবে, সাজাবে কলেজ, তখন জিএনএমের ফার্স্ট দিকে রাখবে তোমরা মেডিকেল কলেজগুলো, যেগুলো বলা হয় এমসিএইচ, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তারপর তোমরা ডিস্ট্রিক্ট কলেজগুলো দেবে, আর লাস্টের দিকে এসডি হসপিটাল যে কলেজগুলো আছে ওগুলো দিতে পারো। এবার তোমরা জিএনএমটা সাজাতে পারো, যেহেতু এমবিবিএস যে কলেজগুলো আছে ওগুলো আর একটু বেটার পড়াশোনা হয়, তার জন্য বলছি এগুলো প্রথম দিকে দিতে পারো। আর হচ্ছে সবার লাস্টে এই যেগুলো দিয়ে দিলে, সবার লাস্টে তোমরা প্রাইভেট কলেজগুলো দেবে। প্রাইভেট কলেজগুলো কিন্তু আগেই দিয়ে ফেলো না, তাহলে তো তোমাদের যখন কিন্তু রেজাল্ট বেরোবে, মানে কাউন্সিলিংয়ের যখন রেজাল্ট বেরোবে, তখন সেই রেজাল্টে কিন্তু একদম ফার্স্ট 1 নম্বরে তুমি যে কলেজটা দিয়েছো সেটা যদি তুমি পেয়ে যাও, যদি এএনএম দিয়ে থাকো, এএনএম ধরো 1 থেকে 13টা কলেজ পরপর দিয়েছো, তাহলে 1 নম্বর যে কলেজটা দিয়েছো সেটা যদি তুমি পেয়ে যাও, আর কিন্তু তোমাদের চেঞ্জ হবে না নিচেরগুলো পাওয়ার। তো তার জন্য ভেবে চিন্তে দেবে। জিএনএমদের ক্ষেত্রে সেম, প্রথমে যে কলেজটা দিয়েছো সেই কলেজটা যদি পেয়ে যাও, তাহলে কিন্তু আর চেঞ্জ হবে না, ওই কলেজটাই তোমরা পাবে। তো চেষ্টা করবে প্রথম যে কলেজগুলো তোমরা দেবে সেগুলো তোমাদের নিজেদের চয়েস অনুযায়ী, যেখানে তোমাদের ভালো লাগবে, যে কলেজগুলো বেশি ভালো, তারপর হচ্ছে যে কলেজগুলো বাড়ির সামনে, এই ধরনের কলেজগুলো সামনাসামনি দেবে। 1 নম্বরে দেবে, 1 নম্বর থেকে ধীরে ধীরে নামবে, 1 নম্বর থেকে স্টার্ট করবে ভালো কলেজ, ধীরে 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 যেগুলো তোমাদের না গেলেও হবে, না পেলে যেতেই হবে, সেগুলো লাস্টের দিকে দেবে। আর জেএনএমদের ক্ষেত্রে প্রাইভেট কলেজ বলতে ভারত সেবাশ্রম সংঘ যেটা আছে, ওই কলেজটা প্রাইভেটের মধ্যে একটু কম খরচ এবং ভালো। তো ওটা তোমরা সবার লাস্টে দিতে পারো, জিএনএমের গভর্নমেন্টগুলো দিয়ে দেবে তারপরে সবার শেষে। আর তারপরে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান বলে একটা কলেজ আছে, ওটাও দিতে পারো। আরেকটা হচ্ছে ইএসআই যে হসপিটালগুলো আছে, ওগুলো কিন্তু তোমরা দেবে, যারা প্রাইভেটও করতে চায় তারা। আর ইএসআইয়ের মধ্যে যদি তোমরা ইএসআই সবগুলো দিয়ে দিলে, তারপর সবার লাস্টে দেবে ওই যে ইএসআই কাল্লা আর বার্নপুর, এই দুটো কলেজ কিন্তু সবার লাস্টে দেবে। এগুলো একটু ফি স্ট্রাকচার বেশি, তার জন্য। আর এই ইএসআই হসপিটালগুলো হচ্ছে ওই আসানসোলের দিকটায়। তো এতক্ষণ আমি বলে দিলাম চয়েস ফিলিংটা অবশ্যই কিন্তু মন দিয়ে করবে, টাইম লাগলে কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে করো, অনেকটা টাইম নিয়ে করো, কিন্তু ঠিকঠাক করবে চয়েস ফিলিংটা। আর ওই যে বললাম, জিএনএম করতে চাইলে প্রথমে জিএনএম কলেজগুলো সবগুলো দিয়ে দিলে, তারপর লাস্টে এএনএমের কলেজগুলো সবগুলো দিয়ে দিলে, এরকম করে সাজাবে। আর আমি যে চয়েস ফিলিংটা করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নিতে পারো কীভাবে আমি চয়েস ফিলিংটা করেছিলাম। আর তো আমি দেখো প্রথমে এএনএম কলেজগুলো সাজিয়েছিলাম, তারপর হচ্ছে জিএনএম কলেজগুলো সাজিয়েছিলাম। তো আমার বেলায় কী হয়েছিল বলো তো, আমি ঠিক করিনি যে আমি এএনএম করবো নাকি জিএনএম করবো। তো সেই নিয়ে একটা কনফিউশন ছিল আমার মধ্যে। আমি পরীক্ষাটা দিয়েছিলাম, ভালো র্যাঙ্কও এসেছিলো, কিন্তু এএনএম করবো নাকি জিএনএম সেটা আমি ভাবিনি। তো ভাবতে অনেকটা টাইম লেগে গেছিলো, তারপর খুবই কনফিউশন হয়ে গেছিলাম। তো এরকম কনফিউশন তোমরা আগে থেকে করো না, এখন থেকে কনফার্ম হয়ে নাও যে তোমরা কী করবে। তো সেগুলো তোমরা ঠিকঠাক করে চয়েস ফিলিংটা এখন থেকে করে রাখো। তো এরপর আসি ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা। তোমরা অনেকে কোশ্চেন করেছো যে এই ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা যখন আসবে, তোমরা চয়েস লকিং করে নিলে, তারপর যখন তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট ডেট দিয়ে দেবে, কি করে বুঝবে যে
তোমরা যে কলেজগুলো সাজিয়েছো তার মধ্যে কোনো কোনো গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়েছো কিনা। তো কীভাবে সেটা জানবে? সেটা জানবে হচ্ছে WBJEE যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওখানে যে ওই লিঙ্কে টাচ করে তোমরা জানতে পারবে। তোমাদের ওখানে যে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ডটা আছে ওগুলো দিয়ে তোমরা লগ ইন করে জানতে পারবে যে তোমরা কোনো সিট পেয়েছো কিনা। তোমরা যখন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে টাচ করবে তো তখন কিন্তু তোমাদের ওই কলেজের নাম, তোমার নাম এগুলো সব চলে আসবে। তো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কোনো গভর্নমেন্ট কলেজ পেয়েছো কিনা, যতগুলো দিয়েছো তার মধ্যে। তো যতগুলো চয়েস ফিলিংয়ে দিয়েছো তোমরা তার মধ্যে কোনো গভর্নমেন্ট কলেজ পেয়েছো কিনা। তো ধরো যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ তুমি পেয়ে গেলে, তখন তোমরা কি করবে, তখন কিন্তু সাথে সাথে তোমাদের সিট অ্যালটমেন্ট করতে হবে, যেটাতে 1000 টাকা লাগে। ওটাও কিন্তু নন রিফান্ডেবল। তোমরা ধরো গভর্নমেন্ট যে কোনো একটা কলেজে পেয়ে গেছো, তো তোমাদের কিন্তু তখনই সিট অ্যালটমেন্ট করে নিতে হবে। সিট অ্যালটমেন্ট না করলে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে না। তো সিট অ্যালটমেন্ট করে নিলে, এবার সিট অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরে তোমরা যে কলেজে পেয়েছো সেখানে চলে গেলে, ভেরিফিকেশান যে ডেটটা দেয় সেই ডেটে চলে গেলে এবং ভেরিফিকেশান করে নিলে আর অ্যাডমিশনও নিয়ে নিলে, হয়ে গেল। এরপর হচ্ছে যারা ফার্স্ট রাউন্ডে যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছো কিন্তু সেটা তোমাদের মনোমতো হয়নি, ধরো তোমরা চেয়েছো একটা কিন্তু অন্য একটা পেয়েছো, তখন তোমরা যদি চাইছো যে আপগ্রেডেশন করাবে তখন তোমরা কিন্তু আপগ্রেড করাতে পারো। তখন তোমাদের ওয়েট করতে হবে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য। তখন তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে আর অ্যাডমিশন নিতে পারবে না। তো এই যে আপগ্রেডেশনটা, এটা কিন্তু যে ইন্ডিয়াসে তোমরা চান্সটা পেয়েছো বা যে কলেজে, তো সেই কলেজে যে তোমাদের আপগ্রেডেশনটা করতে হবে। তো সেখানে গেলে আপগ্রেডেশনটা করে নিলে ইয়েস অর নো দিয়ে তারপর তোমাদের ওয়েট করতে হবে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য। তো হয়ে গেল। আর সেকেন্ড রাউন্ডে যখন তোমরা যদি তোমরা আপগ্রেডেশন যেটা করেছো ওটা পেয়ে গেলে, তো সেম প্রসেস, অ্যাডমিশন নিয়ে নিলে সিট অ্যালটমেন্ট করে পরে। কিন্তু এটাতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যদি তোমরা 1 নম্বরে যে কলেজটা দিয়েছো সেটাতেই যদি তোমরা চান্স পেয়ে যাও ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে, এবং পরে তোমাদের মনে হচ্ছে যখন তোমরা চান্স পেয়ে গেলে, ওই কলেজটা পেয়ে গেলে, তারপরে যদি তোমাদের মনে হয় যে না এটা আমি চাই না, অন্য কলেজ চাই, আপগ্রেডেশন করাবো, সেটা কিন্তু হবে না। ফার্স্টে যেটা দিয়েছো ওটা যদি তোমরা পেয়ে যাও তাহলে সেটা আর আপগ্রেডেশন হবে না। কিন্তু যদি 2 নম্বরেও যদি এরকম হয় যে 2 নম্বর যে কলেজটা আছে ওটা তোমরা পেয়ে গেছো অথচ চাও তার আগেরগুলো, আগে বলতে একই পড়ে রইলো, মানে আগেরগুলো তোমরা আপগ্রেডেশন করাতে পারবো। 5 নম্বরে যে কলেজটা দিয়েছো ওটা যদি তোমরা পেয়ে যাও তাহলে উপরের যে 4টে আছে ওই 4টে কলেজের মধ্যেই তোমরা আপগ্রেডেশন করাতে পারবে, অন্য কলেজের মধ্যে নয়। তো এরপর তো বললাম চান্স পেলে কী করবে। এরপর হচ্ছে চান্স না পেলে কী করবে। ধরো লিঙ্কে টাচ করে তোমরা কোনো গভর্নমেন্ট কলেজ পেলে না, তখন তোমরা ওয়েট করবে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য। তো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং রেজাল্ট যখন যেদিন বেরোবে সেদিন সেম প্রসেসে তোমরা ওই লিঙ্কে যে দেখবে, যদি তোমরা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে চান্স পেয়ে যাও তাহলে সেম প্রসেস, সিট অ্যালটমেন্ট করতে হবে 1000 টাকা দিয়ে। আর তোমরা ভেরিফিকেশানের যেদিন ডেট দেবে চলে যাবে সেই NTSA বা সেই কলেজে যেখানে তোমরা চান্স পেলে, দিয়ে তোমরা ওখানে যেয়ে ভেরিফিকেশান করে অ্যাডমিশন নিয়ে নেবে। এরপর হচ্ছে যে থার্ড নাম্বার যে রেজাল্টটা মপ আপ রাউন্ড বলা হয় যেটা, ওটা কিন্তু প্রতি বছর নাও হতে পারে, কোনো বছর হয়তো হলো, কোনো বছর হলো না। তাই সেকেন্ড রাউন্ড অবধি যেমন কনফার্ম যে সেকেন্ড রাউন্ড অবধি হবেই, আর মপ আপ রাউন্ডটা হতেও পারে বা নাও হতে পারে। তো সেকেন্ড কাউন্সিলিংয়ে যদি তুমি চান্স না পাও তাহলে থার্ড নাম্বার যে মপ আপ কাউন্সিলিংটা যদি হয় তাহলে সেখানে তোমরা দেখবে, তো সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো পরে যদি চান্স পাও মপ আপ রাউন্ডে। তো এতক্ষণ তো আমি পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ বলে দিলাম কি করবে না করবে। এরপর আমি একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে ডকুমেন্ট কী কী লাগবে তোমাদের ভেরিফিকেশানের জন্য, সেগুলো একবার বলে দিই। তো এগুলোতে দেখো প্রথমে কিন্তু এজ প্রুফ লাগবে। এজ প্রুফ মানে হচ্ছে মাধ্যমিক যে অ্যাডমিটটা আছে ওটা বা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা এজ প্রুফ লাগে। আর হচ্ছে এইচএসের মার্কশিট, যেহেতু এইচএসের উপরে এন্ট্রান্স এক্সামটা হয় তাই এইচএসের মার্কশিটটা কিন্তু এখানে দরকার, ওটা দিয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, OBC SC ST বা হচ্ছে EWS বা CD মানে সিভিল ডিফেন্স, এগুলো যদি তোমাদের থাকে সেগুলো লাগবে, সার্টিফিকেট কিন্তু লাগবেই। আর অবশ্যই যেটা লাগবে সেটা তো অবশ্যই র্যাঙ্ক কার্ডটা লাগবে। যখন তোমরা রেজিস্ট্রেশনটা করাবে তখন একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে, সেটা লাগবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা ডমিসাইল সার্টিফিকেট, সেটা লাগবে। আর এই ডমিসাইল সার্টিফিকেট বা যেগুলো বললাম সেগুলো সবগুলোই কিন্তু তোমরা অরিজিনালটা অবশ্যই নিয়ে যাবে, আর তার সাথে কিন্তু 3টে করে জেরক্স কপি নিয়ে যাবে, কারণ জেরক্স ওখানে প্রচণ্ড দরকার। আমরা জানতাম না, তো অ্যাডমিশন হতে যখন গেলাম তখন ওখানে ম্যামরা বললেন, তো তখন আমরা আবার যে করাতে হলো জেরক্সটা, তো জেরক্স কিন্তু প্রতিটার করে নিয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের প্রোফর্মা A1 A2 এগুলো একটা আছে, এগুলো যারা স্কুলে রিসেন্ট পাস করেছো মানে 1 বছর হলো, তারা স্কুলে হেড টিচারের কাছে তোমরা সিগনেচার করাবে ফর্মটা ফিল আপ করে। আর যারা অনেক বছর আগে করেছো তারা কিন্তু SD অফিসে যে অফিসার আছে ওখানে যে তোমাদের সিগনেচার করাতে হয়। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট লাগে, কলেজ অ্যালটমেন্ট লেটার লাগে।
মানে তোমরা অ্যাডমিশন হয়ে যাবে। এই মেডিকেল সার্টিফিকেট যেটা একটা ফর্ম থাকে, তোমাদের কিছুগুলো মেডিকেল টেস্ট করিয়ে ওখানে দিতে হয়, যেমন হচ্ছে ইউএসজি, তারপর ব্লাড রিপোর্ট, ইউরিন রিপোর্ট, ইএনটি, ডেন্টাল আর হচ্ছে আই রিপোর্ট। এগুলো তোমাদের চেক করিয়ে মেডিকেল সার্টিফিকেট নিজে দিতে হয়, সেটাকেই বলা হয় মেডিকেল সার্টিফিকেট। আর এই যে মেডিকেল যে ফর্মটা থাকে, একটা অনেক মোটা ফর্ম থাকে, সেটা হচ্ছে ওই মেডিকেল সার্টিফিকেট যেগুলো তোমরা করলে মেডিকেল চেক আপ, সেগুলো টোটাল লাস্টে একটা সিগনেচারের জায়গা থাকে, সেখানে তোমাদের এমবিবিএস ডক্টরকে দিয়ে সিগনেচার করাতে হয়। তো যখন তোমরা এমবিবিএস ডাক্তারকে দিয়ে সিগনেচারটা করাবে, তখন কিন্তু একটা কথা মনে রাখবে, ভুলে যেও না, অনেকেই ভুলে যায় বলতে। তো ওখানে তোমরা ডক্টরকে যে বলবে যে স্ট্যাম্প, ডক্টর সিগনেচার যখন করবে তার সাথে স্ট্যাম্প যেন দিয়ে দেয়, স্ট্যাম্পটা কিন্তু মাস্ট, আর তার সাথে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে বলবে ওই ডক্টরকে। তো হয়ে গেল, এটা হচ্ছে ডক্টরের সিগনেচার লাগবে। তো আশা করছি তোমাদের অনেকটা ক্লিয়ার করতে পেরেছি এই কাউন্সেলিং প্রসেসটা পুরোটা। আর এরপর হচ্ছে তোমাদের কিছুগুলো কমন ভুলের কথা আমি বলে দিই, যেগুলো তোমরা অনেকেই করে থাকো। তো সেগুলো হচ্ছে, প্রথমেই এই যে যেগুলো বললাম ভেরিফিকেশনের জন্য লাগে, সেগুলো তোমরা পরে করবো বলো, মানে র্যাঙ্ক কার্ড বেরোবে তারপরে করবে, তো তখন অনেকটা লেট হয়ে যায়, অনেকের অনেক চাপ পড়ে যায়, দৌড়াদৌড়ি, অনেক জায়গায় যেতে হয়, অনেক সিগনেচার দরকার। তো তার জন্যই তোমরা কিন্তু এগুলো এখন থেকেই করা স্টার্ট করে দাও। এই যে সার্টিফিকেট, ধরো যারা ওবিসি আছে, অনেক কিছু বা অন্য সার্টিফিকেটটা যাদের আছে, কাস্ট সার্টিফিকেট, তাদের অনেক রিনিউর ব্যাপার থাকে, তো রিনিউ বা রিভ্যালিডেশন ওগুলো করে না এখন থেকেই। কাউন্সিলিংয়ের চান্স পাবে তারপর করবে, এরকম করো না। আর মেডিকেল সার্টিফিকেটটা এখন থেকেই করে নাও। মেডিকেল সার্টিফিকেট কিন্তু 3 মান্থ ভ্যালিডিটি থাকে, তো সেই মেডিকেল সার্টিফিকেটটা এখন থেকে করে নাও। তাহলে যখন তোমরা চান্স পেয়ে যাবে, তখন তোমাদের অত ছোটাছুটি করতে হবে না, তখন টেনশনটা কম হবে। এরপর হচ্ছে চয়েস ফিলিং, যেটা ওটা তোমরা অনেকেই ইচ্ছে মতো করে দাও, যে প্রথমে একটা প্রাইভেট কলেজ দিদি, অনেক একটা কথা বলি, অনেক গভর্নমেন্ট কলেজ কিন্তু অনেক প্রাইভেট কলেজের মতো নাম থাকে, অনেকগুলো দেখবে আছে। তো তোমরা কিন্তু ভালো করে আগে জেনে নেবে যে গভর্নমেন্ট কলেজ কয়টা আছে, সেইভাবে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোই প্রথম দিকে দেবে, প্রথমেই প্রাইভেট কলেজ দিতে যাবে না। তো ওটাই বলছি, ভালো করে গভর্নমেন্ট কলেজ লিস্টগুলো আগে করে নেবে, খাতায় লিখবে। তখন তোমরা চয়েস ফিলিংটা করবে, অবশ্যই কিন্তু খাতায় লিখে লিখে করবে, মনে রাখলে হবে না, পুরোটা খাতায় লিখবে করবে, আর গভর্নমেন্ট কলেজের লিস্টগুলো করে রাখবে। মোট কথা, চয়েস ফিলিংটা ইচ্ছে মতো করো না, ভালো করে ভেবে চিন্তে করবে। নাহলে কিন্তু অনেকেই আছে ভালো নাম্বার পায়, ভালো র্যাঙ্ক পায়, কিন্তু চয়েস ফিলিংটা উল্টোপাল্টা করার জন্য সিলেকশন অনেক সময় পায় না। তো তার জন্যই বলছি, ভালো করে চয়েস ফিলিংটা করবে। তো তাহলে আজকের এই কাউন্সিলিংয়ের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এনএম জিএনএম যারা 2026-এ দিয়েছো, তাদের অবশ্যই ভিডিওটা অনেকটাই হেল্প হবে, তোমরা ভালো করে ভিডিওটা দেখবে পুরোটা। তো পুরো ভিডিওটা যারা স্কিপ না করে দেখেছো, তারাই কিন্তু বুঝতে পারবে ডিটেলসে, একটু একটু খাপছাড়া করে দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো এখনও যারা পুরো ভিডিওটা দেখোনি, স্কিপ করে দেখেছো, তারা কিন্তু পুরো ভিডিওটা দেখে নাও। আর কিছুদিন পরে আমি একটা কিউএনএ ভিডিও আনবো, মানে অনেকে অনেক কোয়েশ্চেন করেছো, নতুন নতুন কোয়েশ্চেন, তো সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমেই দেবো, মেসেজের মাধ্যমে দিলে অনেকে জানতে পারবে না। তো আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা লাইক করে দিও। আর যারা এনএম জিএনএম দিচ্ছে বা দেবে বা দিয়েছে, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে কাউন্সিলিংয়ে তাতে কোনো ভুল না হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।